রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার জন্য আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের যে পেজেসটি দেওয়া থাকবে সেটি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ফিউচারে আছে, অর্থাৎ কনটেক্সট অনুযায়ী আমাদের ভার্বগুলো বসাতে হবে। যদি প্রেজেন্টে থাকে বা প্রেজেন্টের ঘটনা হয়ে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স বসাবো, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। আবার যদি পাস্টের ঘটনা হয়ে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। আবার ফিউচার ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। এর সাথে সাথে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে একটা সেন্টেন্স সেটি অ্যাক্টিভ ফর্মে আছে নাকি প্যাসিভ ফর্মে আছে। অ্যাক্টিভ ফর্ম কোনটা? যদি একটা বাক্যের সাবজেক্ট নিজেই কাজ করে তাহলে অ্যাক্টিভ ফর্ম। আবার যদি ওই সাবজেক্টটি নিজে কাজ না করে তাহলে আমাদের প্যাসিভ ফর্ম বসাতে হবে। আজকে আমরা ঢাকা বোর্ড 19 সমাধান করব রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে আসুন এক এক করে সমাধান করি। প্রথম শূন্যস্থানটি হচ্ছে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড ড্যাশ প্লেজার ফ্রম দিস গেম। আমাদের এখানে ক্রিকেট সম্পর্কে বলা হয়েছে। আমাদের প্রথম বাক্যটি হচ্ছে ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট ইজ এ পপুলার গেম। আমরা প্রথম বাক্যটি থেকেই বুঝতে পারছি যে এটি প্রেজেন্ট ফর্মের ঘটনা, কারণ ক্রিকেট সচরাচর ঘটনা, সাধারণত এটি প্রেজেন্টের ঘটনাই হবে। ক্রিকেট ইজ আ পপুলার গেম, অর্থাৎ ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা। দ্বিতীয় বাক্যটি হচ্ছে বোথ উভয়ই দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, অর্থাৎ তরুণ এবং বয়স্ক ড্যাশ প্লেজার ফ্রম দিস গেম। যেহেতু আমাদের এটি প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু এখানে আমাদের হবে গেট, যে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, অর্থাৎ এই জ্ঞান থেকে অর্থাৎ ক্রিকেট খেলা থেকে বৃদ্ধ এবং তরুণ উভয়ই আনন্দ পায়। আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি যুক্ত করতে হবে? এস অথবা ইয়েস। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইয়াং অ্যান্ড ওল্ড, দ্য ইয়াং অ্যান্ড ওল্ড, অর্থাৎ এটা হচ্ছে বহুবচন। দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড অর্থাৎ বৃদ্ধ এবং তরুণ, তাহলে এটা বহুবচন। এই বহুবচন হওয়ার কারণে এই গেটের সাথে এস বা ইয়েস কোনো কিছু যুক্ত হবে না। গেটের সাথে এস বা ইয়েস যুক্ত হইতো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো, তাহলে গেটের সাথে এস বা ইয়েস যুক্ত হতো। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই নিয়মটি অবশ্যই ভালো করে মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। যেমন রহিম গোজ টু মার্কেট। রহিম গোজ টু মার্কেট, রহিম কোথায় যায়? মার্কেটে যায়। রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরের ভার্ব গো, এর সাথে কি যুক্ত হয়েছে? ইয়ের যুক্ত হয়েছে। কী কারণে? কারণ সাবজেক্ট হচ্ছে রহিম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক একইভাবে হি প্লেস ক্রিকেট। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। হিয়ের পরে যে ভার্ব আছে প্লে, এর সাথে এর যুক্ত আছে। কি কারণে? কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। কিন্তু আমাদের প্রথম প্রশ্নে যেটি আছে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, অর্থাৎ বৃদ্ধ এবং তরুণ উভয়ই এই খেলা থেকে কী পায়? গেট প্লেজার, আনন্দ পায়। সাবজেক্ট এখানে দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বহুবচন হওয়ার কারণে এই গেটের সাথে এস বা ইয়ে যুক্ত করা হয়নি। ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ দ্য জেন্টেলম্যানস গেম। দ্য জেন্টেলম্যানস গেম এর অর্থ হচ্ছে ভদ্রলোকের খেলা, অর্থাৎ ক্রিকেটকে এখানে কল মানে হচ্ছে ডাকা, অর্থাৎ ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয় বা ডাকা হয়। এখন ধরুন তো এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, এই সাবজেক্ট ক্রিকেট নিজেই কি নিজেকে ভদ্রলোকের খেলা বলে ডাকে? বা ক্রিকেট নিজেই কি নিজেকে ভদ্রলোকের খেলা বলে? অবশ্যই না, কারণ ক্রিকেট এখানে হচ্ছে বস্তুবাচক। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা কারা বলে? আমরা মানুষরা, যারা আমরা ক্রিকেট খেলি তারা ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলে ডাকি, কিন্তু ক্রিকেট তো এখানে ভদ্রলোকের খেলা বলে ডাকে না। সুতরাং এখানে ক্রিকেট যে সাবজেক্টটা আছে এটি নিজে কাজ করেনি। এই সাবজেক্ট নিজে কাজ না করার কারণে এই ভার্বটি হবে আমাদের প্যাসিভ ফর্ম। এখন কোন টেন্সের প্যাসিভ ফর্ম হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
পেসিভ ফর্ম। তাহলে এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ফর্ম হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ফর্ম কীরকম হয়, এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টেলম্যানস গেম, ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টেলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। ইট ড্যাশ আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, উইথ পোলাইটনেস অর্থাৎ নম্রতা অ্যান্ড ডিসিপ্লিন শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা এবং শৃঙ্খলার সাথে এটি আমাদের কি দেয়, ড্যাশ এন্টারটেইন, এটি হচ্ছে ক্রিকেট, এটি আমাদের কি দেয়, আনন্দ দেয়, বিনোদন দেয়, এন্টারটেইনস। এখানে ক্রিকেটে বলা হয়েছে, অর্থাৎ ক্রিকেট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এরপরে যে ভার্ব থাকবে তার সাথে এস বা ইয়ে যুক্ত হবে, এই কারণে এর উত্তর হবে এন্টারটেইনস, ইট এন্টারটেইনস আস, এটি আমাদের বিনোদন দেয়। কিসের সাথে, উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, ভদ্রতা এবং শৃঙ্খলার সাথে এটি আমাদের কী দেয়, বিনোদন দেয়। এই ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ড্যাশ অ্যামং দ্য প্লেইং নেশন থ্রু ইট, এখানে এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার বন্ধন, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার বন্ধন ড্যাশ এবং দ্য প্লেইং নেশনস অর্থাৎ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মাধ্যমে, থ্রু ইট কী তৈরি হয়, ইজ ক্রিয়েটেড হবে, এখানে কী হবে, এখানে ইজ ক্রিয়েটেড, অর্থাৎ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে আমাদের কী তৈরি হয়, একটা ভ্রাতৃত্ব তৈরি হয়। এখন এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এখন এই ফ্রেজটা লক্ষ্য করুন, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এখানে আমাদের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশন, এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, প্রিপোজিশনের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। আমাদের এটি অবশ্যই মনে রাখতে হবে, প্রিপোজিশন এর পূর্বে যে নাউনটি থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট। বন্ধন কি নিজে নিজে তৈরি হয়, অবশ্যই না। বন্ধন কাদের মধ্যে তৈরি হয়, ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জনগণের মধ্যে একটা কিছু তৈরি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয়, অর্থাৎ সেই ভ্রাতৃত্বটা কে তৈরি করে বা সেই বন্ধনটা কে তৈরি করে, ক্রিকেট খেলুড়ের দেশগুলোর যারা লোকজন, সমর্থক বা খেলোয়াড় তারা তৈরি করে। সুতরাং এখানে পেসিভ ফর্ম হবে। কোন টেন্সের পেসিভ ফর্ম, যেহেতু সচরাচর বর্তমানের ঘটনা, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ফর্মের নিয়ম কি, এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ এর উত্তর হবে ইজ ক্রিয়েটেড, অর্থাৎ এস হ্যান্স ইজ ক্রিয়েটেড, এস হ্যান্স ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট, অর্থাৎ উত্তর হবে ইজ ক্রিয়েটেড। কী কারণে, আমাদের সাবজেক্ট হচ্ছে এস হ্যান্স, দ্য ইংলিশ ড্যাশ ইট হ্যার ইন দিস সাবকন্টিনেন্ট অর্থাৎ এই উপমহাদেশে, অ্যান্ড সিন্স দেন তখন থেকে, ইট ড্যাশ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। এখানে দ্য ইংলিশ, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না। কার পূর্বে, ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু জাতির পূর্বে আর্টিকেল বসে। ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু জাতির পূর্বে আর্টিকেল বসে। আমাদের ইংরেজি যে ভাষা আছে, এই ইংরেজি যে ভাষা আছে তার সামনে আর্টিকেল বসবে না। যেন ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশের সামনে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি জাতি বুঝায় তাহলে দা বসবে, যে দ্য ইংলিশ আর হাইলি সিভিলাইজড অ্যান্ড ডিসিপ্লিনড। দ্য ইংলিশ, এই ইংলিশ বলতে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ বলতে ইংলিশ ভাষাটাকে বোঝানো হয়েছে, এবং দ্য ইংলিশ বলতে ইংলিশ বা ইংরেজ জাতিগুলোকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে, ইংরেজ জাতিগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে দ্য ইংলিশ বলতে ইংরেজি ভাষাটাকে বোঝানো হয়নি, কাদেরকে বোঝানো হয়েছে, ইংরেজদের বোঝানো হয়েছে। আমরা জানি প্রায় 200 বছর আমাদের এই ভারতীয় উপমহাদেশ শাসন করে কারা, ব্রিটিশরা। আর তখন থেকেই ব্রিটিশরা এই উপমহাদেশে ক্রিকেট খেলার প্রচলন করে, অর্থাৎ এই উপমহাদেশে তারাই ক্রিকেট খেলার প্রচলনটা শুরু করেন। এখানে দ্য প্লে, এখন ক্রিকেট ব্রিটিশরা কি বর্তমানে ক্রিকেট খেলা শুরু করেছে না অতীতের ঘটনা, তাহলে এখানে হবে মূল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ইংলিশ প্লেড ইট, অর্থাৎ ইংরেজরা এটি খেলেছিল। ইট বলতে ক্রিকেটকে বোঝানো হয়েছে, ইট বলতে কাকে বোঝানো হয়েছে, ক্রিকেটকে। দ্য ইংলিশ প্লেড ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, অর্থাৎ এই উপমহাদেশে ইংরেজরা
এই খেলা শুরু করেছিল। অ্যান্ড সিন্স দেন তখন থেকে ইট বিকাম হয়েছে অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। এখন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কী কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? কারণ আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে অতীতে, কিন্তু এই অবিচ্ছেদ্য অংশটা কি ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে, নাকি এখনও আছে? এখনও বর্তমান রয়েছে। সুতরাং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দেন ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। দ্য ইংলিশ প্লে ডিড হ্যাড ইন দিস সাবকন্টিনেন্ট। আওয়ার টিম ড্যাশ কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার্স। অর্থাৎ আমাদের দল অব স্কিল্ড প্লেয়ার্স, অর্থাৎ দক্ষ প্লেয়ার দ্বারা কনসিস্ট মানে হচ্ছে গঠিত হওয়া। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে আওয়ার টিম এখানে সিঙ্গুলার, এখানে কি সিঙ্গুলার। সুতরাং ভার্বটাকেও হইতে হবে সিঙ্গুলার। আর একটা ভার্ব কখন সিঙ্গুলার হয়? যখন ভার্বের সাথে অ্যাস বা এস যুক্ত হয়, তখন সেটি সিঙ্গুলার ভার্ব হয়। ভার্বের সাথে অ্যাস বা এস যুক্ত হলে তখন সেই ভার্বটি কী হয়ে যায়? সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। অথবা আওয়ার টিম, এটা হচ্ছে সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে কী যুক্ত হয়? অ্যাস অথবা ইয়ে যুক্ত হয়। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই নিয়মটি খুব ভালো করে মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে কী যুক্ত হবে? অ্যাস অথবা ইয়েস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে কী যুক্ত হবে? অ্যাস অথবা ইয়েস। তাহলে এখানে আছে কনসিস্টের সাথে কী হবে? অ্যাস যুক্ত হবে। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার্স। আমাদের দল দক্ষ প্লেয়ার দ্বারা গঠিত। কনসিস্ট এর যুক্ত হওয়ার কারণ কি? আমি আরেকবার বলতেছি, সাবজেক্ট হচ্ছে টিম, এটা সিঙ্গুলার। এই সিঙ্গুলার হওয়ার কারণে কনসিস্ট এর সাথে অ্যাস বা ইয়াস যুক্ত হবে। আর দে অলরেডি ড্যাশ দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, অর্থাৎ কয়েকটি ম্যাচে বা কয়েকটি খেলায় দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্স, শো হচ্ছে দেখানো, অর্থাৎ তারা কয়েকটি ম্যাচে তাদের পারফরমেন্স দেখিয়েছে, এরকম হবে। আমাদের কয়েকটি শব্দ মনে রাখতে হবে, যেটি টেন্স নির্দেশক কিছু শব্দ মনে রাখতে হবে। যেমন অলরেডি, জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি। আমি আরেকবার বলতেছি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইত্যাদি থাকলে কি টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি থাকলে? জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট নির্দেশক শব্দ। এই কয়েকটা শব্দ থাকলে অবশ্যই সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে অবজেক্ট। তাহলে আসুন আমরা এই বাক্যটি লক্ষ্য করি। দে অলরেডি, কি আছে? অলরেডি, তার মানে অবশ্যই আমাদের এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। দে হচ্ছে সাবজেক্ট, দের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে। দে হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। দে হচ্ছে কি ফর্ম? দে হচ্ছে প্লুরাল ফর্ম। সুতরাং এরপরে যে ভার্বটি হবে সেটি হবে প্লুরাল ফর্ম। সুতরাং এখানে হ্যাজ হবে না, হবে কি? হ্যাভ। দে অলরেডি হ্যাভ শোন অথবা শোট দেয়ার পারফরমেন্স ইন দ্য সেভারাল ম্যাচেস। শো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইডি যোগ করলেও হয়, অথবা শেষে এন যুক্ত করলেও হয়, শোট অথবা শোন। আপনাদের আরেকটি মজার বিষয় জানিয়ে দিই, যে সকল ভার্বের শেষে এস থাকে, কী থাকে? এস থাকে, সেই সকল ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কি বললাম? যে সকল ভার্বের শেষে এস থাকে সেই সকল ভার্ব হচ্ছে সিঙ্গুলার। মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, সিঙ্গুলার শব্দটি যদি আমরা বানান করি, SINGULAR, সিঙ্গুলারের প্রথমে কি আসে? এস আছে। সিঙ্গুলারের প্রথমে কি আছে? এস। কি আছে? এস। অর্থাৎ কোনো ভার্বের আমরা এই মনে রাখতো, এস যেহেতু সিঙ্গুলার, এস সিঙ্গুলার মানে প্রথমে কি আছে? এস। অর্থাৎ যে সকল ভার্বের শেষে এস থাকবে সেই সকল ভার্বই হচ্ছে সিঙ্গুলার। যেমন IS, কি আছে? IS, শেষে কি আছে? সুতরাং হচ্ছে সিঙ্গুলার। WAS, WAS, কি আছে? এস, সুতরাং এটিও সিঙ্গুলার।
হ্যাভের সাথে কিন্তু কোনো এস নেই, এস আছে কার সাথে? হ্যাজের সাথে, এই যে এস। বাট ইট ইজ এ ম্যাটার অফ থ্রো, বাট এটি হচ্ছে দুঃখের বিষয়, দ্যাট যে সামটাইমস our players dash play so poorly that our countrymen become astonished. এখন ব্যাপার হচ্ছে আরও কিছু টেন্স নির্দেশক শব্দ মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে সামটাইমস, জেনারেলি, অকেশনালি, অফেন, এভরিডে। এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আরেকবার বলতেছি, সামটাইমস, এভরিডে, রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, অফেন, এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটি বা সেই ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে সামটাইমস থাকার কারণে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমাদের ভার্ব হচ্ছে প্লে, আর সাবজেক্ট হচ্ছে আওয়ার প্লেয়ার্স, PLAYERS। সুতরাং প্লেয়ার্স হচ্ছে বহুবচন, সুতরাং ভার্বটিও হবে বহুবচন। বহুবচন মানে এস বা ইয়ে যুক্ত হবে না। আওয়ার প্লেয়ার্স প্লে সো পোরলি, মানে এতই খারাপ খেলে। এখানে এস বা ইয়ে যুক্ত না হওয়ার কারণ হচ্ছে এই ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। যদি এটি সিঙ্গুলার হতো তাহলে প্লের সাথে এস যুক্ত হতো। দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশের লোকজন। এখন এখানে লক্ষ্য করুন, কান্ট্রিম্যান, এখানে কি আছে? ম্যান। যদি MAN থাকতো তাহলে সিঙ্গুলার হইতো, MAN থাকতো তাহলে সিঙ্গুলার হইতো, কিন্তু এখানে কি আছে? MEN, অর্থাৎ বহুবচন। তাহলে আমাদের ভার্বটিও কি হবে? বহুবচন। অর্থাৎ বহুবচন ভার্বের সাথে কখনো এস বা ইয়ে যুক্ত হয় না। তাহলে বিকাম আছে, বিকামিং থেকে যাবে। আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টনিশড। ভার্বের সাথে কখন এস বা ই যুক্ত হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন হবে, সাথে সাথে সিঙ্গুলার হবে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে কী যুক্ত হবে? এস বা ইয়ে যুক্ত হবে। এখানে আই এবং জে দুটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কী কারণে? সামটাইমস থাকার কারণে। কিন্তু কোনোটার সাথেই এস যুক্ত হবে না, কারণ দুইটারই সাবজেক্ট হচ্ছে বহু বচন।